হবে না তো সেই ঘরে তোর সংসার। ইভান যদি তোকে ঘরে তোলেও তবুও কি তুই সুখে সংসার করতে পারবি এমন একজন মহিলা ঘরে থাকা সত্ত্বে? তুই দুঃখে থাক, তা তো কেউ চাইছি না আমরা, তাই না? তোর ভালোটাই প্রত্যাশা করছি সবাই। ভুলে যা কোনো সম্পর্ক আছে তাদের সাথে। এভাবে মেলামেশা বন্ধ কর। তারা মেনে নিত তাহলে এক কথা ছিল, কিন্তু তা তো হচ্ছে না, হওয়ার সম্ভাবনাও দেখছি না। দুদিন পর দেখবি ডিভোর্স পেপার পাঠিয়ে ছেলেকে বিয়ে করিয়ে দিচ্ছে। লুবনা চেয়ারে বসে টেবিলে কোনোই ভর করে হাতে মাথা রেখে বলল, আমি বুঝি না, মেয়ে কি একটু বুঝে না কিছু? একটু বুঝ মাথায় নেওয়ার মতো কি বয়স এখনো হয়নি? রেজওয়ানা নিশ্চুপ চলে গেল রুমে। যাই বাইরে থেকে মুডটা ফ্রেশ করে এসেছিল, আর থাকতে পারলো না ফ্রেশ মুডে। বই নিয়ে বসে উপন্যাস পড়তে লাগলো। বই নিয়ে বসে বসে উপন্যাস পড়তে লাগলো। বাবা এলে সবাই মিলে ডিনার করলো। ঘুমানোর জন্য বিছানা গুছিয়ে এসে রইল অন্ধকার বারান্দায়। ওপাশে অয়ন নিয়নের হইচই শোনা যাচ্ছে। সারাক্ষণ দুইটা লেগেই থাকে। একটু পর এবার নিজের রুমের বারান্দায় সে রিজওয়ানাকে দেখে হালকা কাশি দিল, কিন্তু ওই পাশে হইচইয়ের কারণে রিজওয়ানার কান পর্যন্ত পৌঁছায়নি। অতঃপর ইভান অয়ন নিহানকে ধমকাতে ধমকাতে চলে এলো তাদের রুমে। যদিও উদ্দেশ্য ছিল রিজওয়ানা, আবার তার পিছু পিছু হাতে ব্যাট নিয়ে চলে এলো ইয়াসমিন। দুইটাকে দুইটা লাগিয়ে দিয়ে বলতে লাগলো, ফয়জিলের দল, শান্তিতে নামাজটা পর্যন্ত পড়তে পারলাম না তোদের জ্বালাই। এই, তুই কোথায় ছিলে এতক্ষণ? ইভান বলল, এলামই তো থামাতে। এতক্ষণে কেন আসবি? এখন থেকে এমন করছে দুইটা। পোলা পান জ্বালিয়ে কয়লা বানিয়ে ফেলছে জীবন। যাও তুমি ভাত খাও। এই ঘুমা, সকালে কোচিং আছে না, স্কুল আছে না? মাকে পাঠিয়ে দিয়ে অয়ন নিহানকে শাসাতে লাগলো ইভান। নিজেই মশারিটা নিয়ে দিল। গোমরামুখ হয়ে খাটের দুপ্রান্তে শুয়ে আছে দুজন। ইভান রুমের লাইট অফ করে ভেতর থেকে দরজা লাগিয়ে চলে এলো বারান্দায়। এবার রিজওয়ানার মুখোমুখি। রিজওয়ানা সেই যে গ্রিলে হেলান দিয়ে বসেছিল, এখনও সেভাবেই বসে আছে। ইভান এসে বলল, মন খারাপ কেন? লিসান কিছু বলেছে? নাম ধরে কেন ডাকেন? ভাইয়া বলতে পারেন না? 4 মাসের হলেও বড় তো বড়ই। আহা, অভ্যাসটা চেঞ্জ করার জন্য আবার ছোট হতে হবে। আচ্ছা, মন খারাপ কেন সেটা বলো। মা এবং ভাইয়ার আদেশ, আপনি আর আমার সাথে দেখা করবেন না, কথা বলবেন না, মোট কথা কোনো যোগাযোগই রাখবেন না। আপনি আমার কেউ না, আমি আপনার কেউ না। 2 দিন পর তো আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে নতুন বউ ঘরে আনবেন। তো কি প্রয়োজন অযথা মায়া বাড়ানোর? মায়ের দিব একটা। তোমার ভাইটা আমার বলদ কেন? হ্যাঁ, সিঙ্গেল একটা ছেলে হয়ে এইভাবে মিঙ্গেলের পেছনে পড়ে আছে। নিজের মধ্যে কি কোনো ফিলিংস জাগে না? আমার পেছনে না পড়ে থেকে তো নিজের বউটাকেও খুঁজতে পারে। বিয়ে করার বয়সে বোনের সংসার তছনছ করতে লেগে পড়েছে। একটা মেয়ে ধরে বিয়ে করে দাও, বলছো বউয়ের প্যারা কি জিনিস? কি? আমি তোমাকে প্যারা দিই? না মানে সংসারের প্যারা, সরি প্যারা না, মানে দায়িত্ব। বউ বাচ্চার সংসারের প্রতি টান টান উত্তেজনাই আর কি। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না এখন। আর গুড্ডু সুড্ডুর জন্য মেয়ে টিচার কেন রেখেছো বাসায়? ছেলে টিচারের অভাব পড়েছে দুনিয়ায়? ও মা, টিচার আবার কি করলো? আর টিচারকে আমি সিলেক্ট করেছে, মা নিয়োগ দিয়েছে। কেন, মামির কি খুব পছন্দ তাকে? তাহলে বিয়ে করে ফেলো। কি বলে এসব? ভুল বলিনি তো কিছু। আর ওই মেয়েটা তোমাকে এত ভাইয়া ভাইয়া ডাকে কেন? কি আশ্চর্য, তার সাথে তো আমার দেখাই হয় না তেমন, কথাবার্তা তো দূরেই থাক। কেন আজ সন্ধ্যায় হয়নি? আমি দেখিনি রুমে বসে। আরে মেয়েটা যাওয়ার সময় আমাকে দেখে সালাম দিল, আর আমি কেবল তার জবাব দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছে। এই তোমার শুরু হয়ে গেল। কোথায় আমি কোথায় সে? তুমি কি রেখে কি ভাবলে? আমি যে বিবাহিত সেটা তো তার অজানা নয়। অজানা কেন হতে যাবে? এত শত গল্পে তো জানিয়েছো সবই, তাহলে অজানা থাকার কথা? শুধু শুধু মনে সন্দেহ জাগো। হ্যাঁ, আমি সব শুধু শুধুই করি। তালে যোগে সব দোষ আমারই থাকবে, থাকুক। ওদিক থেকে নিয়নের কণ্ঠ ভেসে এলো, আমাদের ঘুমাতে বলে তুমি আপুর সাথে কথা বলো। আম্মুকে বলছি, দাঁড়াও আম্মু। নিয়ন হাঁক ছেড়েও দিল চিৎকার করে। ইভান বলল, আম্মুর বাচ্চা চুপচাপ ঘুমা। এদিকে আবার নিয়নের উদ্দেশ্যে অয়ন বলে উঠল। ইভান রিজওয়ানার দিকে তাকিয়ে বলল, নবাবের রাজ্যে মির্জাফর ছিল একটা, আর আমার রাজ্যে 2টা। বুঝতে পারছো, আমি নবাবের চেয়ে দ্বিগুণ যন্ত্রণা আছে। রিজওয়ানা তার কথা শোনার জন্য আর দাঁড়িয়ে নেই। তাকে চলে আসতে দেখে ওদিকে এবারও দ্রুত চলে যেতে লাগলো।
রুমে গিয়ে আবার অনলাইনে কল করলো। রিজওয়ানা বাথরুমে ছিল, এসে দেখে ফোন বাজছে। রিসিভ করে বলল, আবার কি হলো? একটা কথা ভাবছিলাম। তো ভাবতে থাকো। না, কি ভাবছি সেটা তোমাকে জানাতে হবে তো। কি? ধরো, আমার যদি একটা বোন থাকতো, কিংবা শিহান যদি মেয়ে হতো, তাহলে তো দাদা চান তাকে লিসানের সাথে বিয়ে দিয়ে দিত, তাই না? তোমার এসব ফালতু ভাবনা কবে শেষ হবে শুনি? স্টুপিড। যেদিন লিসান বিয়ে করে ফেলবে সেদিন। শোনো না, লিসানের জন্য অনলাইনে পাত্রের চেয়ে বিজ্ঞপ্তি দিলে কেমন হয়? তুমি আমি মিলে না হয়ে জাজমেন্ট করে ফেলবো। তোমার জন্য লাগলে বলো, খুঁজে দিই। ইভান শব্দযোগে হেসে বলল, আমার জন্য? তাহলে অন্য অন্য টিচার কেমন হয়? এমনিতেই মনটা খারাপ ছিল, তার উপর ইভানের ফাজলামোতে বিরক্ত করে তুলেছে। আর এখন কান্নাই পাচ্ছে, এমনকি কল কাটতে কাটতে ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে রিজওয়ানা। ইভান বোধহয় একটু শব্দ পেয়েছে, তাই সাথে সাথেই টেক্সট করলো। তুমি কি সত্যি সত্যি কাঁদছ, নাকি এমনিতে অভিনয় করতে শুরু করেছ? রিজওয়ানা কোনো রিজওয়ানা সুইচ অফ করে দিয়ে বসে বসে 2 মিনিট কাঁদলো, কিন্তু কোনো শব্দ হলো না। এই কান্নার কোনো কষ্ট অনুভূত হয়নি তার, মাথাতিরিক্ত রাগে শুধু যন্ত্রণা অনুভূত হয়েছে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকায় রাগ কমে গেছে। এরপরই ঘুমানো সম্ভব হয়েছে। ঘুম থেকে জাগার পর আবারও মনটা ফ্রেশ, কিন্তু ইভানের সাথে কথা বলবে না। গতরাতে তার বলা কথা ভুলেনি সে। ফজরের নামাজ পড়ে আর না ঘুমিয়ে মাকে সাহায্য করতে চলে এলো। আজ রুটি আর সবজি সকালের নাস্তা, তাই রান্নার কাজকর্ম দ্রুতই শেষ হয়ে গেছে। বাবার জন্য আলাদা করেছিল, নিজেরও খেতে ইচ্ছে হওয়ায় সেখান থেকে 1 কাপ চা এবং শরৎচন্দ্রের বই হাতে চলে এলো বারান্দায়। চেয়ারে বসে চায়ে চুমুক দিতে দিতে বই পড়ছে রিজওয়ানা। মাথার সামনের দিকে ছোট্ট চুলগুলো বাতাসে উঠছে, বারবার গুঁজে দিচ্ছে কানের পেছনে। তবুও বিরক্ত হচ্ছে না, কারণ সে এখন বই পড়ায় মনোযোগী। কিছুক্ষণ পর ইভান নিজের বারান্দায় এসে আড়মোড়া ভাঙতেই 2 হাত মেলে হাই তুলতে তুলতে বলল, ম্যাম সাহেবা, আপনার ফোন বন্ধ কেন? রিজওয়ানা ঘাড় ঘুরিয়ে ইভানের রুমের বারান্দার দিকে তাকালো। কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে আবারও বই পড়ায় মনোযোগ দিল। একটু পর ইভান ফ্রেশ হয়ে কফি কাপ হাতে এপাশে অনিয়নের বারান্দায় চলে এলো। শব্দযোগে কফিতে চুমুক দিয়ে বলল, আহ, তাজা সকাল, তাজা মন। শরৎচন্দ্র পাঠিকার ঝলমলে চুল, তরুণী, সুন্দর লাগছে করুণ। রিজওয়ানার কাপের অবশিষ্ট চা ঠান্ডা হয়ে গেছে। সে এক চুমুকে বাকিটা শেষ করে কাপটা তুলে রাখলো। ইভানের দিকে একবার তাকালোও না। ইভান বলল, আহা, রেগে আছো নাকি? রাতে এক, সকালে এক, এ কোন রোগের গিরগিটি? রিজওয়ানা রেগে মেগে তাকালে ইভান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, কি শেষ? কাপ এগিয়ে ধরো, ঢেলে দে। রিজওয়ানা এবার বই বন্ধ করে কাপ হাতে নিয়ে হনহনিয়ে চলে এলো বারান্দা ছেড়ে। মন ফ্রেশ থাকলেও আজ তার প্রতি রাগ দেখিয়ে শাস্তি দেবে তাকে। কোনো কথাই বলবে না তার সাথে। ছুটির দিন হওয়ায় ইভান বাড়িতেই আছে, কিন্তু সকালের পর থেকে রিজওয়ানাকে আর দেখতে পায়নি। ফোন সুইচ অফই রেখেছে। গলা বাড়িয়ে যে ডাকবে সেই সুযোগও নেই। দুপুরে তৈরি হয়ে বাড়ি থেকে বের হতে যাওয়ার সময় রিজওয়ানাকে দেখতে পেল রুমে, ফ্যানের নিচে দাঁড়িয়ে চুল নেড়েচেড়ে শুকাচ্ছে। সে বারান্দায় এসে বলল, এই, বাইরে যাচ্ছে, যাবে? লাঞ্চের দাওয়াত আছে। রিজওয়ানা রুমে থেকে জানালার বাইরে তাকালো। ইভান মৃদু হেসে বলল, আচ্ছা, জোর করবো না। দাওয়াতটা আসলে আমার একার, ফ্রেন্ডের সাথে যাচ্ছি আর কি। সব ছেলে ফ্রেন্ড, তাই তোমাকে নিব না। কিছু খেতে ইচ্ছে হলে বলো, নিয়ে আসবো। রিজওয়ানা বিনা প্রতিক্রিয়ায় নিজের কাজ করতে লাগলো। ইভান বলল, যাচ্ছি তাহলে, ফোনটা সুইচ অন রেখো। নেক্সট টাইম কল করে যেন সুইচ অন পাই। বললেই হলো, করবে না সুইচ অন। তার শাস্তি যে এখনও শেষ হয়নি। সন্ধ্যার দিকে ইভানকে বাড়িতে ফিরতে দেখলো। পরক্ষণেই ভাবলো সুইচ অন করা যাক। অনেক তো হলো শাস্তি। সুইচ অন করার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত ইভান একবারও কল করলো না, এমনকি অনলাইনেও নক করেনি। যা করেছিল গতকালও সকালে, এরপর আর না। বাইরে থেকে ফিরে এসে সে কি ক্লান্ত, নাকি ফোন করে তাকে পায়নি বলে আবার রেগে আছে? ফোনটা? প্রশ্নগুলো বারবার মাথায় ঘুরছে রিজওয়ানার। ঘুমাতে গিয়েও ঘুম নামছে না চোখে, নেমে আসছে শুধু ইভানের ব্যাপারটা।
ভাবতে ভাবতে সে নিজেই এবার কল দিয়ে ফেলল। বিপরীতে রিসিভ হলো না। আবার দিতেই সাথে সাথে কেটে গেল। ইভানের কেটে দেওয়া কল রিজওয়ানাকে আরও বেশি ভাবাতে লাগলো। সে অনলাইনে ইনবক্সে হাই জানালে অ্যাক্টিভ পেলেও কিন্তু রিপ্লাই পেল না। এমনকি টেক্সটও সিন হলো না। অনবরত হাই লিখতে লিখতে 50-এর অধিক টেক্সট করে ফেলেছে। অধিকাংশ অ্যাক্টিভ পেলেও শেষ কয়েকটায় অফলাইন দেখতে পেল। আর তাই টেক্সট করা বন্ধ করে দিল। রিজওয়ানা মনে হচ্ছে সে রাগ করেছে। তাই শেষে সরি লিখে একটা টেক্সট করে চোখ বন্ধ করে রাখলো। সকালে ঘুম থেকে উঠে চেক করে দেখলো ইভান কোনো কল কিংবা রিপ্লাই করেছে কিনা, কিন্তু না, করেনি। তবে মেসেজ সেন্ড করে রেখে দিয়েছে। রিজওয়ানার মুডটা সকালের শুরুতেই বিষণ্ণ হয়ে গেল। সাথে সাথেই সে কল করলো, এখনও রিসিভ হলো না। কাজকর্ম সেরে বারান্দার ধারে অপেক্ষায় রইল, কারণ ইভানের অফিসে যাওয়ার সময় হয়েছে। এখন নিশ্চয়ই বলতে আসবে, কিন্তু সেই প্রত্যাশাও পূর্ণ হলো না। ইভান এদিকে আসেইনি, বরং কান পেতে থাকার একটুখানি শব্দ শুনতেই পেল তার মায়ের কাছে বিদায় নিয়ে সে বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। ব্যাপারটা বেশ কষ্টে অনুভব করতে বাধ্য করলো। সাথে সাথেই চোখ দুটো ভিজে উঠেছে। কষ্ট হচ্ছে, প্রচুর কান্না পাচ্ছে, আবার রাগও হচ্ছে। এতটাই রাগ হচ্ছে যে এই মুহূর্তে ইভানকে কাছে পেলে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতো কোনো ভাব। সারাটা দিন রিজওয়ানার এই কাণ্ড মনে হচ্ছে তার রাগ জোয়ার ভাটার খেলা খেলছে। সারাদিন রিজওয়ানার এই কাণ্ড মনে হচ্ছে তার রাগ জোয়ার ভাটার খেলা করছে। বিকেলে ছাদে গিয়েছিল, সেখানেও ভালো লাগছিল না। বারবার চোখ যাচ্ছিল ইভানদের ছাদের দিকে। অবশেষে রেগে মেগে নিজেদের ছাদ থেকে পরপর 2টা আস্ত ইট নিয়ে সজোরে ইভানদের ছাদে মারল। আরও নিক্ষেপ করার ইচ্ছে ছিল, কিন্তু তৃতীয়বার ইট নিক্ষেপ করতে দেখে ফেলল এক ভাড়াটিয়া মহিলা। তিনি ছাদ থেকে কাপড় নিতে এসেছিলেন। ভাড়াটিয়া দেখে ফেলায় রিজওয়ানা ইচ্ছেকে দাবি রেখে নিচে নেমে এলো। ফ্ল্যাটে প্রবেশ করবে এমন সময় দেখা মিলল পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার ছেলেটার নাম সুমন, বয়স 10 বছর। রিজওয়ানা তাকে দেখে বলল, সুমন রে, একটা কাজ করতে পারবি? কি? একটা পলিথিন নিয়ে যা, ছাদে ইটের কণাগুলো আছে না, সেগুলো থেকে কতগুলো ইটের কণা তুলে আমাদের রুমে নিয়ে যাবি। ওই যে এ পাশের রুমে, যেটাতে তুই আর তোর দাদু থাকিস। আমি এগুলা দিয়ে কি করব? তোর কিছু করা লাগবে না, আমার কাজ আছে। তাড়াতাড়ি আয়, আমি যাচ্ছি তোদের রুমে। রিজওয়ানা নিজেদের ফ্ল্যাটে প্রবেশ না করে পাশের ফ্ল্যাটে এসে সুমনের মায়ের সাথে গল্প করতে লাগলো। সুমন লুকিয়ে লুকিয়ে ইটের কণা নিয়ে এলে রিজওয়ানা সুমনের বারান্দায় চলে এলো। এই বারান্দা আর ইভানের রুমের বারান্দা মুখোমুখি। সেখানে দাঁড়িয়ে সবগুলো ইটের কণা নিক্ষেপ করলো ইভানের রুমের বারান্দায়। দরজা লাগানো বিধায় রুমের দিকে ছুটতে পারল না। তবু রাগ অনেকটা কমে এসেছে। শুধু এতেই শেষ নয়, গ্লাসে পানি ঢেলে ঢেলে পুরো এক চোখ পানি নিক্ষেপ করলো। নিশ্চয়ই এবার পুরো বারান্দা ইটের কণা ও পানিতে মাখামাখি হয়েছে। কাজ সম্পন্ন করে তারপর সে নিজের ফ্ল্যাটে চলে এলো। সন্ধ্যায় মনমরা হয়ে বসে আছে নিজের রুমের বারান্দায়। কখনো নিচের পথঘাট দেখছে, কখনো বা অনিয়নের পড়াশোনা ও হইচয়ের দিকে মনোযোগ দিচ্ছে। আবার কখনো ভবনের ফাঁকে উকি দেওয়া রাতের মেঘাচ্ছন্ন আকাশ দেখছে। থোকা থোকা সাদা কালো মেঘ ভেসে যাচ্ছে দল বেঁধে। চাঁদের আলো আছে, কিন্তু মেঘের খোলামেলার কারণে চাঁদ ঘোলাটে। কখনো স্পষ্ট হয়ে ভেসে উঠছে, আবার কখনো বা অস্পষ্টতার সাথে ডুবে যাচ্ছে। হঠাৎই ইভানের বারান্দায় লাইট জ্বলে ওঠায় দৃষ্টি সেদিকে চলে গেল। ইভান বাড়িতে এসেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই। লাইট জেলে বারান্দার দরজা খুলে এক কদম এগিয়ে এসে আবার পিছিয়ে যেতে দেখা গেল তাকে। তার মুখে বিরক্তি ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছে রিজওয়ানা। বারান্দার এই বিশ্রী হাল দেখে ইভান এদিকেই তাকিয়েছে। রিজওয়ানার বারান্দার অন্ধকার হলেও আশেপাশে আলোতে তাকেও দেখতে পেয়েছে সে। কোনোরকম অপেক্ষা না করে সে হনহনে চলে এলো অনিয়নের বারান্দায়। এসেই জিজ্ঞাসা। রিজওয়ানা জবাব না দিয়ে গোমরামুখ হয়ে তাকাচ্ছে শুধু। সারাদিনের চাপা কষ্ট যেন এবার বের হতে চাইছে ইভানের সামনে। বিষয়টি জটিল না হলেও মাঝে মাঝে অনুভূতিগুলো একটু বেশি জটিল রূপে প্রকাশ পায়। অনেক সময় ভেঙে পড়ার মুহূর্তে স্ট্রং ভাব চলে আসে, আবার কখনো কখনো সামান্য বিষয়ে ছিচকাদনে ভাব এসে হানা দেয়। এই মুহূর্তেও ঠিক সেটাই হচ্ছে। ইভান আবার বলল, এই মুহূর্তে ছাদে আসবা,
কীভাবে আসবে তা আমি জানি না। 5 মিনিটের বেশি কিন্তু আমি অপেক্ষা করবো না, এটুকু বলে দিচ্ছে। মুহূর্তেই রিজওয়ানার চোখ থেকে টুপটাপ করে পানি পড়তে শুরু করে দিল। ইভান বলল, গম্ভীর মুখে কথাগুলো বলে ইভান চলে গেল হনহন করে। রিজওয়ানা চোখ মুছে সোজা বেরিয়ে গেল। মা কোনো দিকে মা কোন দিকে তার দেখার প্রয়োজন মনে করলো না। নিজের মতো করে বেরিয়ে দরজা লক করে চলে গেল ছাদে। এখানে এসে ইভানকে তাদের ছাদে দাঁড়িয়ে থাকতে দেখলো। ঘন ঘন পা ফেলে সিঁড়ি অতিক্রম করলেও ইভানকে দেখে তার পায়ের গতি একেবারেই কমে গেছে। ইভান এগিয়ে এসে তার হাত ধরে তাদের ছাদের দিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, এখন আমার বারান্দা পরিষ্কার করে দিয়ে যাবে। এসো এসো। রিজওয়ানা হাত টেনে মেজাজি গলায় বলল, পারবো না। কেন পারবে না? এগুলো এখন পরিষ্কার করবে কে শুনে? ময়লা যেহেতু তুমি করেছো, পরিষ্কারও তুমিই করবে। এ এখান দিয়ে যাব কেন? পারলে বউ সাজিয়ে দরজা দিয়ে নিয়ে যান। কেন? ময়লা করার সময় কি দরজা দিয়ে প্রবেশ করে তারপর করেছিলে? তোমার মতো নোংরা মেয়ে কি বউ সাজিয়ে ঘরে তুলবে কে শুনে? রিজওয়ানা আবারও কাঁদতে লাগলো। তা দেখে ইভান বলল, কাঁদছো কেন আবার? তোমার তো ভাগ্য ভালো যে মা বারান্দায় গিয়ে এসব দেখেনি। ইভানের হাতের বাঁধন হালকা হয়ে এলে রিজওয়ানা হাত টেনে নিয়ে চোখ মুছতে লাগলো। ইভান হাত বাড়িয়ে চোখ মুছে দিতে গেলে ঝাড়ি মেরে হাত সরিয়ে দিল। তাই আবারও শক্ত করে হাত ধরে কাছে এসে চোখ মুছে দিতে দিতে এবার স্বাভাবিক গলায় বলল, এখন হয়তো ঢঙ্কানো দেখানো হচ্ছে। আমিও তো কাল বলে গিয়েছিলাম ফোনটা যেন সুইচ অন থাকে। শুনেছিলাম আমার কথা? নিচে মাত্রাতিরিক্ত করবে আর আমি একটুখানি করলেই দোষ। তবুও রিজওয়ানা তার হাত ছুটিয়ে নিতে চাইলে ইভান হাত ছেড়ে দিয়ে তাকে দু হাতে জড়িয়ে ধরে বলল, রাগ করার সময় করবে, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী কেন হবে? অল্প সময় ডিসমিস করা যায় না? জোড়াজড়ি রাগারাগি একদিকে ফেলে এবার রিজওয়ানা লজ্জায় দুহাত গুটিয়ে নিয়েছে। এ ছিল প্রথমবারের মতো ইভানের এতটা কাছে আসা। এর আগে হাতে হাত রেখে হেঁটেছে কত শতবার, কিন্তু এভাবে জড়িয়ে ধরার অনুভূতিটা আজ প্রথম। লজ্জা লাগছে ভীষণ। এই মুহূর্তে নিজেকে গুটিয়ে রাখতে পারলে যেন বাঁচে সে। ইভান কিছুটা আন্দাজ করতে পেরে বলল, কোনো সমস্যা? রিজওয়ানা গোটানো হাত দ্বারা তাকে হালকা ধাক্কে সরাতে গেলে ইভান একগাল হেসে মাথায় মাথা ঠুকে বলল, কি সমস্যা? বিপরীতে লজ্জাময়ী রিজওয়ানাও নিজ শব্দে খিলখিলিয়ে হেসে উঠল। ইভান হাতের বাঁধন আরো শক্ত করে বলল, এখন কি শাশুড়ি মায়ের কাছে বিচার দিয়ে আসে? ওনারও তো জানা দরকার আছে ওনার মেয়ে কেমন নোংরা। আমার মাঝে ঝগড়ার সময় বলে, ভুল বলে না। এ কি আবার এই যে এসব করছো? এখনো বারান্দা পরিষ্কার করবে কে? তুমি এত ঠেকা কেন আমার? নিজের কাজ নিজে করবে, সেখানে ঠেকা ঠেকির কি আছে? নিজের কাজ নিজে ছাড়ো বলো তো আমি করিনি, করেছো তুমি। ভালো করেছি। পুরুষ লোকদের টাইট না দিলে চলে না। এরপর থেকে স্ট্রং থাকবে, স্টুপিড। ও হো, মুখে মুখে এত দূর। তাই কাজকর্মের টাইটটা কে কাকে দিল শুনি? আপনার কাজ তো টাইট দেওয়ার মধ্যে পড়লো না, মাথা ভর্তি গোবর নিয়ে এসে আমার বারান্দায় ঠেলে দিয়েছেন। রিজওয়ানা মুখ টিপে হেসে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। ইভান তার হাসির বিপরীতে মুচকে এসে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর ফিসফিসিয়ে বলল, ইদানিং রোমান্টিক বায়ু একটু বেশি বইছে মনে হচ্ছে। ইভান তাকে ছেড়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ওকে নিচে যাও, প্রেমের বাতাস বেশি লেগে গেলে আবার অনেক সমস্যা আছে। এই রাতের বেলা এদিক দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। পায়ের সিগন্যাল মিস হয়ে গেলে পালস মিস হয়ে যাবে। সিঁড়ি দিয়ে চলো। কিছু হবে না, যাও। সিঁড়ি দিয়ে নামতে বলেছি না? কেউ দেখবে না, এসো। আর দেখলে দেখুক। সিঁড়ির দরজায় তালা লাগাতে হবে, যাও তুমি। ইভান এদিক দিয়েই চলে গেল নিজেদের ছাদে। তবে সে ছাদ অতিক্রম করার পরেই রিজওয়ানা ফ্ল্যাটের উদ্দেশ্যে নেমে এলো। পরদিন দুপুরে রিজওয়ানা গোসল করতে যাওয়ার সময় জানালার বাইরে তাকাতেই অনিয়নের রুমের বারান্দায় শিহানকে দেখে বাথরুমে যাওয়া ক্যান্সেল করে বারান্দায় চলে এলো শিহানের সাথে গল্প করতে। শিহান ইভানের ছোট, দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত, আর অনিয়ন যমজ, তারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। ইভানের কোনো বোন নেই। তারা 4 ভাই ও তার মা নিয়ে তাদের পরিবার। বাবা মারা গেছেন বছর 3 হলো। সংসার চলছে বাবার পেনশন ও বাড়ি ভাড়ায়। এখন নতুন করে দায়িত্ব নিতে শুরু করেছে ইভান। রিজওয়ানা বারান্দায় এসে বলল, হেই শিহান, কতদিন পর, কি খবর তোমার? শিহান ফোন থেকে চোখ সরিয়ে মুচকি এসে বলল,
এই তো ভালো, কেমন আছো তুমি?